সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে আমরা দেখব সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল। কাজশক্তি ক্ষমতার চ্যাপ্টারের মধ্যে এই দুই ধরনের যে বল তাদের ভূমিকা আসলে অনেক বেশি, কারণ এই দুই ধরনের বলের ডিপেন্ডেন্সিতে আমাদের বিভব শক্তির অনেকটা আলোচনাও কিন্তু আসলে নির্ভরশীল। এজন্য এই লেকচারের পরে আমরা ডেডিকেটেডভাবে একটি বিভব শক্তির লেকচারের ব্যবস্থা রেখেছি, যাতে এটার সাথে তুমি সেটাকে রিলেট করতে পারো। যেহেতু বিভব শক্তি বোঝার জন্য সংরক্ষণশীল বলের আইডিয়াটা খুব সুন্দর থাকতে হবে, এজন্য কোন বলটা সংরক্ষণশীল হবে আর কোনটা হবে না সেটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো আমরা দেখে নিই। সংরক্ষণশীল বলের সংজ্ঞাটা প্রথমে একটু দেখো। যে বল দ্বারা কোনো বস্তুকে পূর্ণচক্র সম্পন্ন করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনলে ওই বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, তাকে সংরক্ষণশীল বল বলে। একটা কথা এখানে খুবই ইম্পর্টেন্ট, সেখানে দেখো বসে পূর্ণচক্র সম্পন্ন করে, মানে ওরা যেটা বলতে চাচ্ছে যে একটি পূর্ণচক্রে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ শূন্য। যদি সহজ ভাষায় বলি তাহলে সংরক্ষণশীল বল বলতে ওরা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে একটি পূর্ণচক্রে কৃত কাজ হবে শূন্য। ঠিক আছে, শূন্য এইভাবে না লিখে এইভাবে লিখে তাহলে আমাদের মনে থাকবে। এটা হচ্ছে সংরক্ষণশীল বলের নাম্বার 1 কনসিডারেশন, অথবা নাম্বার 1 নাম্বার 2 বলে কিছু নাই, এটা একটা কনসিডারেশন। আর একটা কনসিডারেশন এখানে আমাদের থাকতে হবে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে, সেটা হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা যে কৃত কাজ সেটি পথের উপর নির্ভরশীল না। সেটা একটু লিখে দেই, সংরক্ষণশীল বল দ্বারা যে কৃত কাজ সেই কৃত কাজ পথের ওপর নির্ভরশীল না। তাহলে কিসের উপর নির্ভরশীল? এটা নির্ভর করে বস্তুর আদি এবং শেষ অবস্থানের উপরে। এটা নির্ভরশীল কিসের উপরে? বস্তুর আদি ও শেষ অবস্থানের উপর নির্ভর করে, উপর নির্ভরশীল। তো এই কথাগুলো আসলে কি বললাম এগুলোই কিন্তু আমাদের বোঝা দরকার, তাই না? এই জিনিসগুলো একটু ফিল করা দরকার যে কি বললাম, কেন বললাম। তো চলো এই জিনিসটা ফিল করার জন্য আমরা কয়েকটা জিনিস দেখব। তো প্রথম কথা, এটা আমরা লিখছি যে পথের উপর নির্ভরশীল না। তো সংরক্ষণশীল বল দ্বারা কাজ পথের উপর নির্ভরশীল না, শুধু আদি ও শেষ বিন্দুর অবস্থানের উপর নির্ভর করে। তো আমরা একটু প্রুফ দেখি, কয়েকটা বলের উদাহরণের মাধ্যমে একটা প্রুফ দেখি। তো সংরক্ষণশীল বলের একটা উদাহরণ হচ্ছে মহাকর্ষ বল, এরপর স্প্রিং বল বলতে পারো, তড়িৎচম্বক বল বলতে পারো। তো যেহেতু তড়িৎচম্বক বল দুই ধরনের বলের এক্সাম্পলই হচ্ছে, মানে চৌম্বক বল একটা, স্থির তড়িৎ বল একটা, এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আলোচনার বিষয় এবং এই ফার্স্ট পেপারে এগুলো আলোচনা নাইও। আমরা শুধুমাত্র মহাকর্ষ বল এবং স্প্রিং বল এই দুটো যে সংরক্ষণশীল বল এটার প্রুফ আমরা তোমাদের দেখাবো। তো প্রথমে মহাকর্ষ বল যে আসলে একটা সংরক্ষণশীল বল, সেটার আমরা চলো দেখাই যে কিভাবে সে আসলে সংরক্ষণশীল বল। এখানে এ থেকে একটা বস্তুকে ছুড়ে দিয়ে, একটা বলকে ছুড়ে দিয়ে আবার ঘুরে এসে সে হাতে এসে আসছে, মানে একটা বল আমি ছুঁড়ে মারছি আবার হাতে ক্যাচ ধরছি। ঠিক আছে, তাহলে এই যে বলটা, এই বলটা যখন এই বিন্দুতে ছিল তখন চিন্তা করো, তখন আমি যেহেতু মহাকর্ষ বলকে নিয়ে আলোচনা করতেছি, মানে তুমি অভিকর্ষ বল চিন্তা করতে পারো, সমস্যা নাই। তাহলে সেই মহাকর্ষ বল বা অভিকর্ষ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। সেটা কত? mg। তাহলে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা এখানে কাজ করতেছে সেটা হচ্ছে নিচে, আর বস্তু ছুঁড়ে মারছে উপরের দিকে যাচ্ছে, তাহলে সরণ কোন দিক হচ্ছে? সরণ হচ্ছে উপরের দিকে, তাই তো? তার মানে এখানে এ থেকে বিতে যেতে বস্তুর যে কৃত কাজটা, এ থেকে বিতে যেতে বস্তুর কৃত কাজটা হবে FGH cos 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? তার কারণ মহাকর্ষ বল কাজ করে নিচে, বস্তু সরণ হচ্ছে উপরে, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখন এখানে আসলে আমি কেন ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্র লিখলাম বলো তো? পরিবর্তনশীল কেন লিখলাম না? কারণ এই উচ্চতার মানটা যখন অনেক ছোট থাকে তখন এই জি এর যে মানটা ধ্রুবক থাকে। তো জি এর মান যখন ধ্রুব থাকে তখন বলের মানটাও কি থাকে? ধ্রুব থাকে। এই জন্য লিখছি, কোনো সমস্যা হবে না। তাহলে cos 180 ডিগ্রি হচ্ছে আমাদের কত? -1, FG হচ্ছে আমাদের mg, তাহলে এটা হবে -mgh। একইভাবে এই বস্তুটা যখন আবার বি থেকে এর দিকে আসবে তখন একটু চিন্তা করো,
বস্তু যখন বি এর থেকে এর দিকে আসবে তখন গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা সেটা কাজ করে কোথায়? নিচের দিকে। আর বস্তু বি থেকে এতে আসতেছে, তার মানে তার সরণও কোন দিকে বলো তো? নিচে। তাহলে বি থেকে এ পথে আসার সময়, বি থেকে এ পথে আসার সময় বলের মান, কাজের মান হবে FGH cos 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? তার কারণ দুজনের মধ্যবর্তী কোণ আসলে কি? একই দিকে, এই জন্য মধ্যবর্তী কোণ এখানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখতে পারবো cos 0 এর মান হচ্ছে আসলে 1, FG হচ্ছে mg, তাহলে এই ক্ষেত্রে কাজের মান হবে mgh। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এই সরলরৈখিক পথে যখন এ থেকে সে যাত্রা শুরু করে আবার এতেই ফিরে আসছে, মানে একটা পূর্ণ চক্র সে কমপ্লিট করছে, যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার ফিরে আসছে। এই পূর্ণচক্র যখন সে কমপ্লিট করছে, তা সেই ক্ষেত্রে মোট কৃত কাজ আসলে কত? তাহলে মোট কৃত কাজ ডব্লিউ টোটাল হবে এবি পথের কাজ আর বিএ পথের কাজের যোগফল। তো এবি পথের কাজ হচ্ছে -mgh, বিএ পথের কাজ হচ্ছে +mgh। তো দুটাকে যোগ করলে কত আসে? 0 আসে। তাইলে একটি পূর্ণচক্র যখন হইল, পূর্ণচক্রে কৃতকাজের মোট মান হইল কত বলো তো? 0। আর পূর্ণচক্রে মোট কৃতকাজ 0 আসলে কোন বলের উদাহরণ ছিল বলো তো? সংরক্ষণশীল বলের উদাহরণ ছিল। সুতরাং আমরা বুঝলাম মহাকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষণশীল বল। আচ্ছা, এই একটা প্রুফ আমরা দেখলাম। এখন অনেকের মধ্যে আসতে পারে যে ভাইয়া আপনি তো দেখাইলেন যে সরলরৈখিক পথে, তো বক্রপথে কি ভাইয়া হবে? তো এই যে বক্রপথ একটা রাখছি, ঠিক আছে, চলো আমরা দেখি বক্রপথে আসলে এটা হবে কিনা। আঁকা বাঁকা পথ, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে রাখলাম, এবার হচ্ছে বক্রপথে আমরা দেখব যে মহাকর্ষ বলটা বক্রপথে সংরক্ষণশীল হবে কিনা। এখন দেখো, বস্তু ধরে নাও যে বস্তুটা এ থেকে যাত্রা শুরু করছে, এ থেকে শুরু করে সে ধরো বিতে গেছে, এটা আমরা জাস্ট ধরে নিচ্ছি, এ থেকে শুরু করে বিতে গেছে। তাহলে সে যখন এ থেকে শুরু করে যাত্রা শুরু করে বিতে যাবে, এটা হচ্ছে তার সরণ ভেক্টর হবে। আচ্ছা, এই সরণ ভেক্টরকে কিন্তু আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। তোমরা ভেক্টর বিভাজন শিখছো, একটা হচ্ছে তাকে ধরো আনুভূমিক উপাংশে আমরা বিভাজন করলাম, আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশে আমরা বিভাজন করলাম। আসলে তো আমরা অসংখ্য উপাংশে ভাগতে পারি, বাট আমরা এখানে জাস্ট দুইটা করলাম, একটা আনুভূমিক আর একটা হচ্ছে উল্লম্ব। আচ্ছা, এটার নাম দিলাম আমরা হচ্ছে ধরো উচ্চতা h, আর এটার নাম আমরা দিলাম হচ্ছে আনুভূমিক সরণ x, ঠিক আছে। এইবার সে যখন বি থেকে এতে আসবে সেটাকে একটু ব্রেকডাউন করা যাক। সে যখন বি থেকে এতে আসবে, ধরো বি থেকে সে এতে আসতেছে, এটা হচ্ছে বি থেকে এর সরণ। তো এটাকে যদি আমি ব্রেকডাউন করি, তাহলে একটা আসবে এই বরাবর, আরেকটা আসবে এই বরাবর। তাহলে এখানেও এই সরণটাকে আমি ধরলাম x, এই সরণটাকে আমি ধরলাম h, ঠিক আছে। আর এটা ডিরেকশনগুলো ঠিক করি, ডিরেকশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে h এর ডিরেকশন উপরে, আর এখানে x এর ডিরেকশন কি? যেহেতু এটাকে ভাঙছি, তাহলে এটা আসবে আর এটা আসবে এদিকে। ক্লিয়ার? এখন তাহলে এ থেকে বি পথে যাওয়ার জন্য যদি আমি চিন্তা করি, দেখো ফার্স্ট আমি এ থেকে বি পথ চিন্তা করি, তাহলে এ থেকে বি পথে যাওয়ার ক্ষেত্রে আমাদের আসলে কয়টা পথ আছে? দেখো, এখান থেকে এখানে যাওয়া মানে আসলে এখান থেকে এখানে যাওয়া আর এখান থেকে এখানে যাওয়া, মানে দুটো উপাংশে কিন্তু আমরা ভাঙতে পারি। যখন আমরা এরকম একটা অংশকে ভাঙি, ধরো এখানে এ থেকে বিকে ভাঙছি, এ থেকে বিকে ভাঙলে আমি কি পাবো বলো তো? দুটো উপাংশ পাবো। একটা পাবো হচ্ছে এখানে এক্স, যেখানে এক্স লিখছি, আরেকটা পাবো এখানে এইচ। তো উপাংশে ভাঙার পর ভেক্টর নিজে কিন্তু আর থাকে না, কারণ ওই ভেক্টরকে ভেঙে কিন্তু আমরা দুটো উপাংশ পাইছি। বুঝতে পারছো? এই জন্য এখন আর এই পথ নিয়ে চিন্তা করা যাবে না, এখন চিন্তা করতে হবে এক্স নিয়ে আর এইচ নিয়ে। এখন তুমি চিন্তা করো, এ থেকে বি এর ক্ষেত্রে দুটা পথে যদি আমি চিন্তা করি, তাইলে তুমি মনে করো এখানে একটা বস্তু রাখছো, এক্স পথে তুমি নিচ্ছ। এক্স পথে তুমি যখন নিবা, তুমি যখন এক্স পথে নিবা, দেখো তুমি যখন এক্স পথে নিবা, তোমার সরণ হচ্ছে এই দিক বরাবর, আর তোমার অভিকর্ষ বল কোন দিক কাজ করে বলো? নিচের দিক কাজ করে। তাহলে এখানে খেয়াল করো, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি। আমরা জানি কাজের ক্ষেত্রে যখন বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন সেই কাজের মান কত হয়? 0 হয়। এজন্য এই অংশে কোনো কাজ আসলে হবে না, এক্স অংশে আসলে কোনো কাজ হবে না। তাহলে এই অংশেও এ এক্সেও কোনো কাজ হবে না, এ এক্সেও কোনো কাজ হবে না। কারণ কি? এখানেও মহাকর্ষ বল কাজ করে নিচে, আর সরণ হয় এদিকে, মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি। এখানেও মহাকর্ষ বল কাজ করে নিচে, সরণ হচ্ছে এদিকে, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এজন্য দুটো অংশে কোনো কাজ হবে না।
কাজ হচ্ছে শুধুমাত্র কোন দুইটা অংশে, উল্লম্ব দুইটা অংশে এখানে শুধুমাত্র কাজ হচ্ছে। তার মানে হচ্ছে এ থেকে বিতে যাওয়ার পথে শুধুমাত্র আমার এটা নিতে হবে, এ থেকে বিতে যাওয়ার পথে শুধুমাত্র আমার এই যে এইচটা নিতে হবে। তো এখানে খেয়াল করো মহাকর্ষ বল কোন দিক কাজ করে, নিচের দিকে, আর সে উঠতেছে কোন দিক, উপরের দিকে উঠতেছে। দ্যাট মিনস মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এটা হবে এফ এস কজ 180 ডিগ্রি। এফ হচ্ছে আমাদের এমজি, স্মরণ হচ্ছে এইচ, কজ 180 ডিগ্রি হচ্ছে মাইনাস, কৃতকাজের মান আসে মাইনাস এমজি এইচ। একইভাবে আমি যদি বি থেকে এ চিন্তা করি, বি হতে এ চিন্তা করি, তাহলে বি থেকে এ যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে ভেঙেই কিন্তু আমি, এই যে বি থেকে এ ভেক্টরটাকে ভেঙেই কিন্তু আমি অন্য দুটা ভেক্টর পাইছি। কাকে কাকে পাইছি? একটা পাইছি এইটা, একটা পাইছি এইটা। তাহলে ভেক্টরকে ভেঙে যাদের দুজনকে পাওয়া যায় সেই দুজনকে পাওয়ার পর কিন্তু ভেক্টর নিজে আর থাকে না। তার কারণ কি? কারণ ওই ভেক্টরকে ভেঙেই তো তুমি ওই দুটো উপাংশ পাইছো। তাহলে আমি আগেই বলছিলাম যে এই এক্স অক্ষে এই যে এক্স এর পার্টে কোনো কাজ হবে না। তার কারণ কি? এক্স এর পার্টের সাথে মধ্যবর্তী বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই অংশে কোনো কাজ হবে না, হিসাব করা লাগবে না, হিসাব করতে হবে শুধু এই অংশে। এখন দেখো মহাকর্ষ বল কাজ করে নিচের দিকে, এমজি, সরণও হচ্ছে নিচের দিকে। তো এখানে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে বি থেকে এর জন্য যে কাজটা সেটা হবে এফ এস কস 0 ডিগ্রি। এফ হচ্ছে এমজি, এস হচ্ছে এইচ, এমজি এইচ। তাহলে এখানেও যে টোটাল যে কাজটা হবে, টোটাল ওয়ার্ক ডান যেটা হবে, এখানে লিখে রাখি, এখানে যে টোটাল ওয়ার্ক ডানটা হবে, এবি পথে হচ্ছে মাইনাস এমজিএইচ, বি এ পথে হচ্ছে প্লাস এমজিএইচ। তাহলে টোটাল ওয়ার্ক ডান এখানে আসতেছে 0। দ্যাট মিনস বক্র পথেও মোটকৃত কাজ 0, আর মোটকৃত কাজ যখন একটা চক্রে সম্পূর্ণ হয়ে 0 হয় তখন সেই বলকে আমরা সংরক্ষণশীল বল বলি। সুতরাং মহাকর্ষ বল হচ্ছে একটা সংরক্ষণশীল বল। একটা আনত তলের ক্ষেত্রে এই মহাকর্ষ বলটা আসলে সংরক্ষণশীল বল হয় কি না, তাহলে আমাদের টার্গেট কি? এক চক্রে কৃতকাজ 0 প্রমাণ করতে হবে। তো ধরো আমি এখানে এক চক্র বলতে কি বোঝাচ্ছি, যে আমি ধরো এটা হচ্ছে এ বিন্দু বললাম, এটা বি বিন্দু বললাম, এটা সি বিন্দু বললাম। তো আমি ধরো এখান থেকে প্রথমে এদিকে যাব, এরপরে এদিকে যাব, এরপরে এদিকে যাব, এই হচ্ছে মনে করো আমার চক্র। তাহলে একটা এ থেকে শুরু করে ধরো আমি আবার এতেই ফিরে আসবো, এ হচ্ছে আমাদের চক্রের শর্ত। এখন আমি এখানে ধরলাম যে আমার মধ্যবর্তী কোণ এখানে হচ্ছে থিটা। তাহলে যদি একটা বস্তু প্রথমে আমি এখান থেকে যাত্রা শুরু করি, দেখো আমি প্রথমে লিখে রাখি যে ডব্লিউ টোটাল এখানে যেটা হবে সেটা হবে প্রথমে এসি পথে কাজ, এরপরে হবে সিবি পথে কাজ, এরপরে হবে বিএ পথে কাজ। তাহলে এসি পথের যে কাজটা হবে, দেখো মহাকর্ষ বল কাজ করে হচ্ছে নিচের দিকে আর তার সরণ হচ্ছে ডান দিকে। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আমরা জানি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে সেখানে কোনো কাজ হয় না, তাহলে এসি পথের কাজ হবে 0। এবার আসো সিবি পথে, এখানে যদি একটা বস্তু রাখা হয়, বস্তুর নিচের দিকে যে মহাকর্ষ বল সেটা কাজ করবে এমজি, আর তার সরণ হচ্ছে উপরের দিকে, আমি ধরলাম উচ্চতা হচ্ছে এইচ, তাহলে সরণ উপরের দিকে, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। ডব্লিউসিবির জন্য আমাকে লিখতে হবে এফ এস কজ 180 ডিগ্রি। এই এফ এর মানটা হচ্ছে আমাদের এখানে এমজি। ওকে ফাইন। এবার বলটা যখন বিতে উঠায় আমি আবার বি থেকে যখন আবার এতে আনবো, আমরা জানি কিন্তু বি থেকে এর দিকে আনত তলে তল বরাবর সবসময় এমজি সাইন থিটা কাজ করে, নিশ্চয়ই মনে আছে, আমরা সেকেন্ড লেকচারে পড়াইছিলাম আনত তলে কৃত কাজের ক্ষেত্রে সেটা ছিল কত? এমজি সাইন থিটা। আর এই যে এই পোর্শনটা, এটা যে দৈর্ঘ্যটা, এখান থেকে মনে করো বি থেকে সে এতে আসবে, এটার দৈর্ঘ্য ধরো আমি ধরলাম হচ্ছে ধরো এস, দৈর্ঘ্য ধরলাম এস। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারবো, আর এই বলের মানটা আমি ধরলাম হচ্ছে ধরো এফ প্রাইম। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারবো যে এফ প্রাইম এস কস 0 ডিগ্রি। কারণ কি? বল যেদিকে কাজ করে সরণও সেদিকেই হচ্ছে। ওকে ফাইন। এবার দেখো এফ এর মান কত লিখছিলাম ওইখানে? এমজি। এই পথের ক্ষেত্রে সরণ আসলে কোনটা ছিল? এইচ ছিল, উচ্চতা এইচ। কস 180 ডিগ্রি মানে -1। আর এখানে এফ প্রাইম হচ্ছে এমজি সাইন থিটা, এস এর মান এসি আছে, কস 0 ডিগ্রির মান 1, কিছু লিখতে হবে না। তাহলে আলটিমেটলি কি আসলো? এটা আসলো -mgh প্লাস এমজি সাইন থিটা ইন্টু এস। তাহলে এখন তো 0 হয় নাই ভাই, তাহলে আপনার মহাকর্ষ বল আনত তলে 0 হইতেছে না, তাই তো? না, এখানেও 0 হবে। কিভাবে? দেখো এই দৈর্ঘ্য যদি এস হয় আর এই উচ্চতা যদি এইচ হয়, তাহলে লম্ব বাই অতিভুজ, এই যে এইচ বাই এস, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা
এখান থেকে আমি বলতে পারবো এইচ এর মান হচ্ছে এস সাইন থিটা। তো এই যে এস সাইন থিটার পোর্শনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এস সাইন থিটার পোর্শনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই এস সাইন থিটার মান আসলে কার সমান? এইচ এর সমান। তো এখান থেকে লিখতে পারবো মাইনাস এম জি এইচ প্লাস এম জি এইচ। এস সাইন থিটার বদলে এইচ এর মান বসাই দিছি, যোগ করলে কত আসবে ভাইয়া? 0 আসবে। ঠিক আছে, তার মানে টোটাল ওয়ার্ক ডান আসলে এখানে কত হইল? 0। তার মানে মহাকর্ষ বলের ক্ষেত্রে আনত বলো, বক্রতল বলো, উল্লম্ব তল বলো, সব সময় সেটাকে সংরক্ষণশীল বল হিসেবে কাজ করে। তাহলে মহাকর্ষ বল সংরক্ষণশীল বল, এটা কিন্তু একদম প্রমাণিত। হ্যাঁ, আমরা প্রমাণ পেয়ে গেছি। এবং এখানে খেয়াল করছি, প্রথম যে শর্ত বলছিলাম, পূর্ণচক্রে কৃত কাজটা আসলে কি হয়? 0 হয়। আর একটা কথা বলছিলাম, পথের উপর সে আসলে নির্ভরশীল না। পথের উপর সে আসলে নির্ভরশীল না, এটা আমরা এখন একটু দেখব। মহাকর্ষ বল দ্বারা যদি কোনো একটা কাজ হয়, তাহলে আমরা এরকম একটা জিনিস দেখাইছিলাম, একটু আগে দেখছিলাম যে আমি যদি এইখান থেকে এই বরাবর বস্তুকে নিয়ে আসি, এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা হচ্ছে থিটা। এই বরাবর নিয়ে আসলে আমার বলের মান হচ্ছে এম জি সাইন থিটা আনত তল বরাবর। জাস্ট বস্তুটা মহাকর্ষ বল দ্বারা চলে আসতেছে নিচের দিকে, ধরে নাও। আচ্ছা, এখন যদি এইটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এস হয়, তাহলে কৃত কাজ কত হবে? তাহলে ডব্লিউ এ বি হবে এফ এস কস 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? কারণ সরণ যেদিকে হচ্ছে বলের মানও সেদিকে কাজ করে। এখন বল কত আছে? এম জি সাইন থিটা, সরণ আছে এস। ঠিক আছে, আর এখানে আমরা এখানে কি রাখছিলাম? এইচ রাখছিলাম। তাহলে এইচ আর এস এর মধ্যবর্তী সম্পর্ক কি? লম্ব বায়ু ত্রিভুজ হচ্ছে সাইন থিটা, দ্যাট মিনস এইচ এর মান এস সাইন থিটা। তাহলে এস সাইন থিটার বদলে আমি এইচ লিখতে পারি, তাহলে এখানকার কৃতকাজের মান কত? এম জি এইচ। বুদ্ধি খাটায় একটু চিন্তা করো, আমি যদি এটাকে এখান থেকে এখানে নিয়ে আসতাম, তাও কৃতকাজের মান এম জি এইচই হবে। তার কারণ কি? এই দিক বরাবর বল কাজ করে এম জি, আর সরণ নিচের দিকে এইচ। তাহলে এই এবি অংশে বা সরি এসি অংশে কৃতকাজের মান কি হবে? এফ এস কজ 0 ডিগ্রি। বল সরণ একই দিকে কাজ করে, বল হচ্ছে এম জি, সরণ হচ্ছে এইচ, কজ 0 ডিগ্রি মান 1। তাহলে তুমি এবি পথে বস্তুকে আনো আর এসি পথে বস্তুকে আনো, কৃতকাজ কিন্তু সমান, কৃতকাজ সমান। তার মানে কত ডিগ্রি কোণে সে আসলে আসছে এটা ম্যাটার করে না। আমি কিন্তু প্রথম দিকেও এই লেকচারে এটা দেখাইছিলাম। তার মানে এটা কোন পথে তুমি আনতেছো তার উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র ডিপেন্ড করে এ এবং এই বিসি, এই দুইটা তলের মধ্যবর্তী যে উচ্চতা তার উপর শুধু নির্ভরশীল। অর্থাৎ আদি এবং শেষ বিন্দুর উপর নির্ভরশীল, আদি এবং শেষ বিন্দুর উল্লম্ব সরণের উপর নির্ভরশীল, অন্য কারোর উপর নির্ভরশীল না। তাহলে আমি যদি একটা কাজ করতাম, আমি তোমাকে এই চিত্র দিয়ে বলতাম যে তুমি হচ্ছে এরকম একটা পথে এতে নিয়ে যাও, মহাকর্ষ বল দ্বারা কাজ কত? তুমি দেখা গেলো আকাশ থেকে পড়ছো, ভাই এটা কেমনে সম্ভব? আপনি তো পথের দৈর্ঘ্যও দেন নাই, আবার পথও দিচ্ছেন আঁকা বাঁকা। আকাশ থেকে পড়ার কিছু নাই। এইখান থেকে এখানে বস্তুকে তুলতে কৃত কাজ কোনটা হবে? এই সি থেকে এতে তুলতে যে কৃত কাজ সেটাই হবে। কারণ কি? পথের উপর নির্ভরশীল না তো। এই বিন্দু যদি সেম থাকে, তাহলে এখানে যে তুলতে কৃত কাজ যা হবে, এখানে তুলতে কৃত কাজ তাই হবে, এই পথ দিয়ে নিলে কৃত কাজ একই হবে। কারণ এদের উচ্চতা সমান, এই দুই বিন্দুর উচ্চতাও যা, এই দুই বিন্দুর উচ্চতাও তা, যেই পথেই নিক না কেন। আবার যদি এখান থেকে ঘুরায় তারপর এখানে নেয়, তাও কৃতকাজের মান কোনটা হবে? এম জি এইচ হবে। তা আশা করি বুঝছি যে পথের উপর নির্ভরশীল না। তাহলে এই পথে যে কৃতকাজ যদি W1 হয়, আমি যদি আবার এখানে আর একটা পথ তৈরি করি, এটা যদি বলি 3 নাম্বার পথ, এখানে যদি কৃতকাজ W3 হয়, 2 নাম্বার পথে যদি কৃতকাজ W2 হয়, প্রত্যেকটা পথের কৃতকাজই কি হবে বলো তো? সমান হবে। তার কারণ এ বিন্দু এবং বি বিন্দু আদি বিন্দু এবং শেষ বিন্দু, অথবা এটাকে আদি বিন্দু বললাম, এটাকে শেষ বিন্দু বললাম, এই দুটা বিন্দু নির্দিষ্ট থাকলে কোন পথে তুমি নিছো তার উপরে কাজের মান নির্ভরশীল না, পথের উপর নির্ভরশীল না, শুধু আদি এবং শেষ বিন্দুর উপর নির্ভরশীল। অর্থাৎ সংরক্ষণশীল বল দ্বারা যদি কৃত কাজ হয়, প্রত্যেক ক্ষেত্রে যদি সংরক্ষণশীল বল এফ কাজ করে, তাহলে প্রত্যেক অংশেই কৃতকাজের মান কি হবে বলতো? সমান হবে। তো এই ক্ষেত্রে কঠিন একটা পথ দিয়ে তোমাকে যদি বলে যে ওই পথে কৃত কাজ কত, তাহলে কঠিন পথে তোমার হিসাব করা লাগবে না, সহজ পথে হিসাব করে বলে দাও কৃতকাজের মান এত। উদাহরণস্বরূপ কি বলতে চাচ্ছি আমি বলি, মনে করো এই আঁকা বাঁকা পথে তোমাকে কৃতকাজ বের করতে বলছে, আর একটা মনে করো এই আঁকা বাঁকা পথে কৃতকাজ বের করতে বলছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আঁকা বাঁকা পথের কোনো কিছু তুমি জানো না, তুমি কি করলা?
তুমি সহজভাবে এ থেকে বিতে এই সরণটা বের করে ফেললা। তোমাকে ধরো এই 1 নাম্বার পথে বের করতে বলছে, কিন্তু 1 নাম্বার পথে বের করতে গিয়ে আমার মাথায় হাজারটা প্রশ্ন তৈরি হয়েছে যে এটা কি হবে, ওইটা কি হবে। ঠিক আছে, হাজারটা প্রশ্নের অ্যান্সার একটাই, তুমি সহজ একটা পথ খুঁজে নাও। ধরো সহজ পথটা হচ্ছে 2 নাম্বার, সেই 2 নাম্বার পথের যে কৃত কাজটা হবে সেটাই কিন্তু 1 নাম্বার পথের কৃত কাজের সমান হবে। তো 2 নাম্বার পথেরটা বের করা তো খুবই সহজ, সেটা বের করে বলে দাও যে সেটা 1 নাম্বার পথে কৃত কাজের সমান। তবে শর্ত হচ্ছে কি, বলটা কি হইতে হবে, সংরক্ষণশীল হইতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা প্রমাণ দেখব স্প্রিং বলের। আমি বলছিলাম এই দুটার প্রমাণ আমরা দেখব। এবার স্প্রিং বল যে আসলে এটি সংরক্ষণশীল বল, কিন্তু কেন সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো বলছিলাম যে সংরক্ষণশীল বল দ্বারা যদি কাজ হয় একটি পূর্ণ চক্রে কৃতকাজের মান 0 হয়। তো একটা স্প্রিং নিয়ে আমি তোমাদের দেখাই। মনে করো একটা স্প্রিং এখানে আছে, সাম্যাবস্থায় আছে, ন্যাচারাল লেন্থে। ঠিক আছে, এটা হচ্ছে স্প্রিংয়ের সাম্যাবস্থা। সাম্যাবস্থাকে আমরা বলি হচ্ছে 0। এখন এই স্প্রিংটাকে আমি কি করছি, স্প্রিংটাকে আমি এইখান থেকে নির্দিষ্ট পরিমাণ মনে করো প্রসারণ করছি। ঠিক আছে, স্প্রিংকে নির্দিষ্ট পরিমাণ মনে করো প্রসারণ করছি, প্রসারণ করে এখানে নিয়ে আসছি মনে করো। তাইলে আমি ধরো স্প্রিংকে এই এ থেকে বি পথে কি করছি, প্রসারণ করছি। এটা হচ্ছে এ থেকে বি। তাহলে এ থেকে বি পথে যে প্রসারণটা হইলো এটা হচ্ছে এক্স এর ডিরেকশন, প্রসারণের ডিরেকশন। একটু লিখলাম এ থেকে বি পথে প্রসারণে হিসাব করতেছি। তো যেহেতু স্প্রিং বল নিয়ে আলোচনা করতেছি তাহলে কৃতকাজটা হইতে হবে স্প্রিং বল দ্বারা কৃতকাজ। তাহলে এ থেকে বি পথে স্প্রিং বল দ্বারা কৃতকাজ হবে। স্প্রিং বল দ্বারা কৃতকাজের সূত্র নিশ্চয়ই মনে আছে, হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। তো ইনিশিয়ালি প্রথমে তো স্প্রিং কি ছিল, সাম্যাবস্থায় ছিল, তাহলে এই পার্টটা হবে 0। তাহলে হাফ কে 0 স্কোয়ার মাইনাস ফাইনালি আমি তাকে একটা এক্স সরণ দিছি বা প্রসারণ করছি, তাহলে এক্স ফাইনালের মান এক্স। তাহলে এটা কত আসতেছে, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে এবি পথের কৃত কাজ। কোন বল দ্বারা, স্প্রিং বল দ্বারা। কারণ কি, আমি যে স্প্রিং বল একটা সংরক্ষণশীল বল সেটা প্রমাণ করতে চাচ্ছি, তাহলে কৃত কাজ স্প্রিং বল দ্বারাই আমাকে দেখাইতে হবে। এবার চলে আসো, চক্র যদি কমপ্লিট করতে হয় তাহলে এ থেকে বিতে গিয়ে আবারও ভাইয়া বি থেকে এতে ব্যাক করতে হবে, আবারও বি থেকে এতে ব্যাক করতে হবে, মানে সাম্যাবস্থায় ব্যাক করতে হবে। তো বি থেকে এতে ব্যাক করতে গেলে এটা হচ্ছে ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল। তখন ইনিশিয়ালটা হবে হচ্ছে এক্স আর ফাইনালটা হবে হচ্ছে 0। আগে ইনিশিয়াল 0 ছিল, ফাইনাল কি ছিল, এক্স ছিল। বুঝতে পারছি? তাহলে এবার বি থেকে এ পথে আমি দেখব। তাহলে এবার বি থেকে এ পথে সংকোচন না, বি থেকে এ পথে আসার সময়, প্রসারণ থেকে নর্মাল অবস্থায় আসার সময় এখানেও স্প্রিং বল দ্বারা কাজই দেখাইতে হবে আমাকে। তাহলে এটা হচ্ছে বি থেকে এ, হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার, স্প্রিং বল দ্বারা কাজই দেখাইতে হবে। তাইলে এখানে মান বসাই দিই, হাফ কে ইনিশিয়ালটা আমাদের হচ্ছে এক্স স্কোয়ার, ফাইনালটা হচ্ছে আমাদের 0। দ্যাট মিনস এখানে আসতেছে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে পূর্ণচক্র কমপ্লিট করার জন্য স্প্রিংকে এ থেকে প্রথমে বিতে নিতে হবে, বি থেকে আবার এতে আসতে হবে। উল্টাটাও সত্যি, যদি আমি শুরু করতাম বি থেকে, তাহলে বি থেকে এতে নেওয়ার পরে আবার এ থেকে বিতে নিতাম। যেটাই বলো না কেন ভাইয়া, পূর্ণচক্রের ক্ষেত্রে সেটা হবে এরকম, ডব্লিউ টোটাল হবে ডব্লিউ এ বি প্লাস ডব্লিউ বি এ। ডব্লিউ এ বি হচ্ছে আমাদের মাইনাস হাফ কে এক্স স্কোয়ার আর ডব্লিউ বি এ হচ্ছে আমাদের প্লাস হাফ কে এক্স স্কোয়ার। তো দুইটা যদি তুমি যোগ করো অ্যান্সার আসতেছে 0। তার মানে কৃতকাজ 0। তাহলে একটা পূর্ণচক্রে কৃতকাজ 0 যদি হয়ে যায় সেই বলকে কি বলা হয়, সংরক্ষণশীল বলা হয়। তার মানে স্প্রিং বল এক ধরনের কি বল বলতো, সংরক্ষণশীল বল। তাহলে তুমি এভাবে লিখে দিবা, যেহেতু পূর্ণচক্রে কৃতকাজ 0, আমরা জানি যে সমস্ত বল দ্বারা পূর্ণচক্রে কৃতকাজ 0 সেই বলকেই বলা হয় সংরক্ষণশীল বল। সুতরাং আমরা বলতে পারি স্প্রিং বল একটি সংরক্ষণশীল বল। এবার চলে আসো, তাহলে অসংরক্ষণশীল বল কোনটা হবে? আগেরটার উল্টা। এই ক্ষেত্রে পূর্ণচক্রে, এই ক্ষেত্রে এই যে আবদ্ধ পথে পূর্ণচক্রে যখন তুমি ঘোরাবা তখন কৃতকাজ কি হবে না, 0 হবে না। তার মানে কনসিডারেশন হচ্ছে পূর্ণচক্রে কৃতকাজ 0
হবে না। আর আরেকটা কনসিডারেশন এখানে আমরা দেখছিলাম, পথের উপরে নির্ভরশীল না, সংরক্ষণশীল বল দ্বারা কাজ। তাহলে অসংরক্ষণশীল বল কিন্তু পথের উপর নির্ভরশীল। কৃতকাজ কি হবে? কৃতকাজ হবে পথের উপর নির্ভরশীল। তাহলে এখানে কিটা নির্ভরশীল হবে পথের উপরে? কৃতকাজ। কৃতকাজ পথের উপর নির্ভরশীল হবে, যেটাকে আমরা পাথ ফাংশন বলতে পারি, আর আগেরটা ছিল স্টেট ফাংশন। এবারে এখানে ছোট্ট এফকে দেখে নিশ্চয়ই চিনে ফেলছো তোমাদের বন্ধু, ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল। তাহলে আমরা এখন প্রুফ করবো। আচ্ছা, অসংরক্ষণশীল বলের উদাহরণ কি? অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে, অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। তোমরা সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, ওইখানে একটা বল শিখবা, সান্দ্র বল। সান্দ্র বলও অসংরক্ষণশীল বল। তো পার্থক্য হচ্ছে, ঘর্ষণ বল হচ্ছে একটা জেনারেলাইজ টার্ম, আর সান্দ্র বল হচ্ছে শুধুমাত্র প্রবাহীর ঘর্ষণ, যেমন তরলের ঘর্ষণ, পানির সাথে অন্য তরল, অথবা মনে করো বাতাসের যে ঘর্ষণ, ঠিক আছে, এগুলাকে আমরা সান্দ্র বল বলতে পারি আর কি। আচ্ছা, এখন ঘর্ষণ বল দ্বারা কৃতকাজের মানটা আমি দেখব কত হয় একটা চক্রে। যদি শূন্য হয় আমি বলবো ঘর্ষণ বল সংরক্ষণশীল, শূন্য না হইলে বলবো ঘর্ষণ বল অসংরক্ষণশীল। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার তাহলে ধরো ঘর্ষণ বলটা এ থেকে বিতে আমি নিয়ে যাচ্ছি, তাহলে আমাকে এখন চেক করতে হবে যে এ থেকে বিতে নিতে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ কত। তাহলে চলো দেখি এ থেকে বিতে নিতে ঘর্ষণ বল দ্বারা কাজ কত। তো বস্তুর সরণ কোন দিক হচ্ছে? ডান দিকে হচ্ছে। আর বস্তু যেদিকে গতিশীল হয়, গতির বিপরীত দিকে সবসময় ঘর্ষণ বল কাজ করে, সেটা কোন দিকে? বাম দিকে। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। কারণ কি? বিপরীত। মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারবো এফ কে এস কজ 180 ডিগ্রি, এটা হবে মাইনাস এফ কে এস। বুঝছো? আচ্ছা, এবারে আমি পরের অংশে চলে আসি। পরের অংশ কোনটা? ডব্লিউ বি এ, মানে বি থেকে এতে। তো বি থেকে এতে যখন আমি আসব, তখন বি থেকে এর দিকে গতি হচ্ছে, যেই দিকে গতি হয় তার বিপরীত দিকে সবসময় ঘর্ষণ বল কাজ করে। ঘর্ষণ বল এখানে কাজ করতেছে ডান দিকে, আর সরণ হচ্ছে বি থেকে এ বাম দিকে। তাহলে এখানেও কিন্তু মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো? সরণ এই দিকে, ঘর্ষণ এই দিকে, তাহলে এখানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এখানেও এটা হবে এফ কে এস কজ 180 ডিগ্রি মাইনাস এফ কে এস। তাহলে এখন পূর্ণ চক্রে যদি কাজ হিসাব করতে হয়, তাহলে এ থেকে বিতে গেছি, বি থেকে আবার এতে ব্যাক করতে হবে। তাহলে পূর্ণ চক্রের জন্য কাজ কি হবে? এ থেকে বিতে যাব, আবার বি থেকে এতে ফিরে আসতে হবে, বি থেকে এতে ফিরে আসতে হবে। তো এ থেকে বিতে কৃতকাজ এফ মাইনাস এফ কেস, বি থেকে এতে কৃতকাজও মাইনাস এফ কেস, যোগ করলে আসতেছে মাইনাস 2 এফ কেস। এটা কি শূন্য? এটা কিন্তু শূন্য না। শূন্য না মানে কি? পূর্ণচক্রে কৃতকাজ শূন্য না, এটার মানে আসলে কি বলতো? শূন্য না, এটার মানে হচ্ছে ভাইয়া এটা একটা অসংরক্ষণশীল বল। কারণ আমরা এটা দেখছিলাম, যে বল দ্বারা কোনো বস্তুকে আবদ্ধ পথে ঘুরিয়ে পূর্ণচক্রে আনলে কৃতকাজ শূন্য হয় না, সেটা হচ্ছে অসংরক্ষণশীল। যেহেতু এখানে কৃতকাজ শূন্য হয় নাই, এটা নেগেটিভ একটা মান আছে, তাহলে এটা সংরক্ষণশীল বল না, অসংরক্ষণশীল বল। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবার একটা কনসিডারেশন তোমাদের বলে দেই, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এটা ভেক্টর চ্যাপ্টারে তোমরা ভেক্টর অপারেটর পড়ছিলা, কার্ল, ঠিক আছে? তো ভেক্টর অপারেটরের ক্ষেত্রে এই জিনিসটা একটু লিখে রাখি এখানে। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সংরক্ষণশীল বলের যে কার্ল, সেই কার্লটা হবে হচ্ছে 0। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যে কার্ল, সেই কার্লটা হবে 0। এটা যে কোনো বলের ক্ষেত্রে হবে না। এই বলটাকে অবশ্যই কি হইতে হবে? সংরক্ষণশীল হইতে হবে, অর্থাৎ কনজারভেটিভ ফোর্স হইতে হবে, অথবা যেটাকে আমরা বলতে পারি কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? এই ক্ষেত্রে কার্লের মান 0 হবে। আর কার্ল 0 মানে তো আমরা নিশ্চয়ই জানি, কার্ল 0 মানে আমরা জানি যে আমাদের এরকম আই জে কে করতে হয়। কার্লের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, আর একটা বল ভেক্টরে আমরা ধরে নিলাম এখানে, সে বল ভেক্টরটা যে কোনো একটা বল, ধরো এফ এক্স আই, এফ ওয়াই জে, আর মনে করো এফ জেড কে। এই বল ভেক্টর যদি আমি এখানে এখন বসাই দিই,
এফ এক্স এফ ওয়াই এফ জেড শূন্য। তাহলে কি করতে হয়, প্রথমে আই এর রেসপেক্টে আমাকে হিসাব করতে হবে। তাহলে প্রথমে আই এর রেসপেক্ট হিসাব করতে হবে। তাহলে একটু দেখে ফেলি এখানে। তাহলে এখানে ফার্স্টে হচ্ছে আই দিয়ে এর রেসপেক্ট হিসাব করতে হবে কাকে, এটাকে এফ ওয়াই, মাইনাস হচ্ছে এটা না, ফার্স্ট হচ্ছে এটার রেসপেক্টে এটা এফ জেডেরটা করতে হবে। হ্যাঁ, ফার্স্ট একটা এফ জেডের রেসপেক্টে করতে হবে, এফ ওয়াই নিতে হবে এখানে। তাহলে ফার্স্ট এটা হচ্ছে এফ জেড, তার সাথে মাইনাস করতে হবে এফ ওয়াইকে। এরপর করতে হবে কি, আমি এখানে প্লাস নিছি কারণ আমি হচ্ছে কি করব, আমি এই বরাবর করবো আর কি। তাহলে এফ ডিজেড থেকে আর কি বাদ যাবে কোনটা, এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। আরেকটা আসবে আমাদের এখানে, আরেকটা আসবে সেটা হচ্ছে কে এর রেসপেক্টে আসবে, সেটা এইটা আর কি। তাহলে এই বরাবর একবার, এই বরাবর একবার, এক্সের রেসপেক্টে ওয়াই, এক্সের রেসপেক্টে ওয়াই, আর হচ্ছে ওয়াই রেসপেক্টে এফ, ওয়াই রেসপেক্টে এফ এক্স। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে কি হবে, শূন্য হবে। তো ভেক্টর যদি কোনো একটা ভেক্টর যদি শূন্য হইতে হয় তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টকে কি হইতে হয়, শূন্য হইতে হয়। কোনো একটা ভেক্টরকে শূন্য হইতে হইলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টকে শূন্য হইতে হয়। দ্যাট মিনস এটা শূন্য হবে, এটা শূন্য হবে, এটা শূন্য হবে। আদারওয়াইজ কোনো ভেক্টর কখনোই শূন্য হইতে পারে না। যার মান থাকবে ভেক্টর তাহলে তার মান ধারণ করবে। সবাই শূন্য হলে শুধুমাত্র ভেক্টরটা শূন্য হয়। তাইলে সবাইকে যদি শূন্য হইতে হয় তাহলে দেখো কন্ডিশনটা কেমন দাঁড়ায়। তাহলে এই পার্টটা যদি শূন্য হয়, আমি যদি এই পার্টটাকে আলাদা এখানে লিখি, ওই পার্টটা শূন্য হইলে এইটা আর এটার মান সমান হবে। তার মানে ওয়াইয়ের রেসপেক্টে জেডের ডিফারেন্সিয়েশন হবে জেডের রেসপেক্টে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশনের সমান, জেডের রেসপেক্টে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশনের সমান। এই একটা কন্ডিশন পাইলাম। দুই নাম্বার কন্ডিশন কি, এদিকে তাকাও, এই দুটা পোর্শন সেম হবে, এক্সের সাপেক্ষে জেড, জেডের সাপেক্ষে এক্স। তাহলে কি করব, একবার হচ্ছে এক্সের সাপেক্ষে জেড, আরেকটা হচ্ছে জেডের সাপেক্ষে এক্স। আরেকটা কনসিডারেশন এখানে আছে দেখো, এক্সের সাপেক্ষে ওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে এক্স। মজা আছে কিন্তু, এক্সের সাপেক্ষে ওয়াই আর হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে এক্স। তার মানে কি, এক্স ওয়াইয়ের দিয়ে একটা কম্বিনেশন, এক্স জেড দিয়ে একটা কম্বিনেশন, ওয়াই জেড দিয়ে একটা কম্বিনেশন। একটা হচ্ছে কি এক্স ওয়াই দিয়ে কম্বিনেশন, একটা এক্স জেড দিয়ে কম্বিনেশন, আর একটা ওয়াই জেড দিয়ে কম্বিনেশন। এভাবে একটা সাপেক্ষে একটা ডিফারেন্সিয়েট করলে যদি দেখি মান শূন্য, যদি দেখি সবাই এভাবে সমান থাকে, অথবা যদি কার্ল করে দেখি শূন্য থাকে, তাইলে সেটা হবে সংরক্ষণশীল বল। আর সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ এক চক্রে কি হয়, শূন্য হয়। এই কনসেপ্টটা আমরা এখন কাজে লাগায় কিছু প্রবলেম সলভ করব। চলো প্রবলেম সলভ করি। তাহলে প্রথমে এমসিকিউ, সংরক্ষণশীল বল বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে বল শুধু অবস্থানের উপর নির্ভরশীল। হ্যাঁ, সংরক্ষণশীল বল হচ্ছে আমাদের স্টেট ফাংশন, শুধু অবস্থার উপর নির্ভরশীল। ঠিক আছে, বল শুধু আদি ও যে কোনো অবস্থা না, আদি ও শেষ অবস্থার উপর নির্ভরশীল। তাহলে এটা হবে না। কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়। পুনরুদ্ধার মানে কি, একদিকে গেলে যতটুকু ধনাত্মক কাজ হয়, আরেক দিকে গেলে একই পরিমাণ ঋণাত্মক কাজ হয়। তো দুইটা মিলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এটাকেই পুনরুদ্ধার বলতেছে। তো এটা সত্যি। তাহলে অ্যান্সার হবে 1 এবং 3। কোথায় আসছিল, যশোর বোর্ডে আসছিল। আচ্ছা, এবার দেখো এই বল প্রয়োগে কোনো বস্তুর উপর একটি পূর্ণচক্রে কৃতকাজ কত। তো পূর্ণচক্রে কৃতকাজ যখনই দেখবা তখনই নিজের মাথার ভিতরে অবশ্যই নিজেকে কোয়েশ্চেন করবা যে এটা কি কোনোভাবে সংরক্ষণশীল বল হবে। কারণ যদি সংরক্ষণশীল বল হয় তাহলে কৃতকাজের অ্যান্সার হবে কত বলো তো, পূর্ণচক্রে 0। তাহলে পূর্ণচক্র দেখলে নিজের মাথায় কোয়েশ্চেন আনবা এটা কোনোভাবে সংরক্ষণশীল বল কিনা। এখন যেহেতু শুধু বল দিছে, কোনো স্মরণ দেয় নাই বা অন্য কিছু দেয় নাই, তার মানে আসলে কাজ হিসাব করা লাগবেই না। যেহেতু লাগবেই না, তাহলে তোমাকে এটাই প্রমাণ করতে হবে আসলে এই বলটা সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল। তাহলে এটা প্রমাণের জন্য কি করতে হয়, আমরা দেখছিলাম দুইটা উপায় আছে। একটা হচ্ছে এই যে এটা দেখো, একটা হচ্ছে এইভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ডিফারেন্সিয়েট করে সেটার মান সমান দেখা, আর একটা হচ্ছে একবারে কার্ল করে সেটার মান কি দেখানো, শূন্য দেখানো। তাহলে আমি তোমাদের প্রথমটা করে দেই,
কার্ল শূন্যটা পার্টটা করে দেই। তাহলে সংরক্ষণশীল হলে আমি লিখে রাখি, সংরক্ষণশীল যে এফ যদি সংরক্ষণশীল বল হয় তবে তবে এটার যে কার্ল হবে মানে ন্যাবলার সাথে ক্রস গুণন সেটা হবে কত? 0। তাহলে চলো আমরা একটু দেখি আসলে 0 হয় কিনা। তাহলে ফার্স্টে আমাদের এখানে আই জে কে আছে, আর এখানে আমাদের থাকবে 5y, এখানে 5x, আর একটা যেহেতু নাই তাহলে সেটা হচ্ছে মনে মনে 0। তাহলে আমাদের সংরক্ষণশীল বল হলে এটা 0 হবে। তাহলে আমরা আগে দেখবো যে এটার কার্ল করলে কত হয়, এটা কি 0 হয় কিনা কোনোভাবে। তাহলে চলো এখন কার্ল করে দেখি। আমি তো এখনো শিওর না এটা কার্ল করলে 0 হবে, তাই না? তাহলে আগে কার্লটা করে দেখতে হবে 0 হয় কিনা। 0 হইলে তাইলে আমি বলবো এটা সংরক্ষণশীল। তাহলে চলো কার্লটা করি। ফার্স্টে আই রেসপেক্টে করলে এটা ঢাকবা এই দুটো নাই। তাহলে এটা ঢেকে ওয়াইয়ের রেসপেক্টে এটা যদি ডিফারেন্সিয়েট করো এটা কত আসবে? 0। জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। কারণ কি জেড শুধুমাত্র জেডের চেঞ্জকে হিসাব করতে পারে, এক্সের পরিবর্তন আসলে তার রেসপেক্টে হয় না, সেটা হবে 0। এবার আসো জের রেসপেক্টে যদি চিন্তা করি, যেহেতু প্লাস লিখছি তাহলে এটা আগে, জেডের রেসপেক্টে 5y এর কোনো চেঞ্জ হবে না, একইভাবে এক্সের রেসপেক্টে 0-র কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা হবে 0 - 0। সবার লাস্টে কেটাকে ঢেকে দাও। এক্সের রেসপেক্টে এক্সের একটা চেঞ্জ কিন্তু হবে, সুন্দর, এক্সের রেসপেক্টে এক্সের চেঞ্জ হবে, কত হবে? শুধুমাত্র 5 থাকবে। নিশ্চয়ই জানো যে 5x এর যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্সের রেসপেক্টে তাহলে এটা কত হবে? শুধু 5 হবে, তাই না? তাহলে এটা হবে 5 মাইনাস, দেখো মাইনাস ওয়াইয়ের রেসপেক্টে 5y, ওয়াইয়ের রেসপেক্টে 5y কী হবে? 5ই হবে। চমৎকার। এটা সংরক্ষণশীল বল আসলে হচ্ছে, দেখছো কেন? এটাও 0, এটাও 0, এটাও 0, 0y + 0j + 0k, এটা 0 আসতেছে, 0y + 0j + 0k। তার মানে ন্যাবলার যে মানে ক্রস গুণন যেটা আসছে, আমাদের ক্রস গুণনটা কি আসছে? একটা নাল ভেক্টর আসছে। নাল ভেক্টর মানে আসলে কি বুঝাইতেছে? মানে বুঝাইতেছে এটা অবশ্যই সংরক্ষণশীল বল, কারণ আমরা জানি সংরক্ষণশীল বল হইলে কার্লটা 0 হয়। তাহলে যেহেতু সংরক্ষণশীল বল, তাহলে পূর্ণচক্রে কৃত কাজ কত? তাহলে আমরা এখন বলবো যে যেহেতু বলের কার্ল হচ্ছে 0 হইছে, সুতরাং এফ একটি সংরক্ষণশীল বল, কনজারভেটিভ ফোর্স, সংরক্ষণশীল বল। সুতরাং একটি পূর্ণচক্রে কৃত কাজ 0 হবে, একটি পূর্ণচক্রে কৃত কাজ 0 হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা বুঝতে পারছি? ওকে, এবার লাস্ট প্রশ্ন। হ্যাঁ, একটা ভেক্টর দেওয়া আছে, কোনো বস্তুর উপর যদি কাজ করা হয় তাহলে তা পথের উপর নির্ভরশীল হয় না। সুন্দর একটা ইনফরমেশন দিছে, কোনো একটা ভেক্টর দ্বারা কাজ করলে সেই কাজটা পথের উপর নির্ভরশীল হয় না। পথের উপর নির্ভরশীল না হওয়া মানেই এই যে বলটা দেওয়া আছে এই বলটা অবশ্যই সংরক্ষণশীল বল, এই বলটা অবশ্যই সংরক্ষণশীল বল অথবা কনজারভেটিভ ফোর্স। তাহলে এখন এবিসি দ্বারা কাজের মান, মানে এবিসি এর মান চাইছে, যেহেতু সংরক্ষণশীল বল তাহলে আমরা একটা বিষয় কিন্তু জানি, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে এক চক্রে কৃত কাজের মান হয় 0। আর একটা বিষয় জানি, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে বলের কার্ল হয় হচ্ছে 0। তাহলে যেহেতু সংরক্ষণশীল বল এটা বুঝলাম আমরা কেমনে, কারণ পথের উপর নির্ভরশীল হয় না কাজ, তাহলে অবশ্যই তার কার্ল করলে আমি কি পাবো বলো তো? 0 পাবো। তাহলে এটা প্রথমে আমার কি করতে হবে? কার্ল করতে হবে। সো কার্ল করলাম, তাহলে প্রশ্ন মতে, সুতরাং আমরা এখন কি করতে পারি? এটা কার্ল করতে পারি। সো কার্ল হচ্ছে 0 ধরা যাবে, কারণ আমরা জানি এটা সংরক্ষণশীল বল। কিভাবে জানলাম? এই যে এই ইনফরমেশন থেকে জানলাম। এবার দেখো আই জে কে, তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের এক্স এর পোর্শন, এরপরে ওয়াই এর পোর্শন, এরপরে জেড এর পোর্শন। তাহলে এখানে কি আছে দেখো? 4y - az, 4y - az। এরপরে কি আছে? 5z প্লাস হচ্ছে bx। এরপর আছে cy - 3x, এই পার্টটা হচ্ছে 0। এখন
সিম্পলি ক্রস গুণ করার পালা। ফার্স্টে হচ্ছে আমার ওয়াইয়ের রেসপেক্টে করতে হবে এটাকে, তো ওয়াইয়ের রেসপেক্টে এটাকে যদি আমি করি এটা আসবে সি মাইনাস জিরো, সি মাইনাস জিরো। এখান থেকে আবার বাদ দিতে হবে কাকে, জেড রেসপেক্টে এই পোর্শনটা, জেড রেসপেক্টে 5z, এটা থাকবে হচ্ছে তোমার 5, এখানে থাকবে হচ্ছে 0। ওকে, তাহলে আয়ের জন্য পাইছি, এবার করব জে এর জন্য। তো জে এর জন্য যখন জেড রেসপেক্টে ফার্স্ট এটাকে করব, তো জেড রেসপেক্টে 4y হচ্ছে 0 হবে, এ জেড হচ্ছে শুধুমাত্র এ থাকবে। আর এখান থেকে মাইনাস করতে হবে কাকে, এক্স এর রেসপেক্টে এই পোর্শনটা, এক্স এর রেসপেক্টে এই পোর্শনটা। তো সিওয়াই দেখো এক্স এর রেসপেক্টে এই পোর্শনটা, তো সিওয়াই এক্স এর রেসপেক্টে কত হবে, 0 হবে। আর মাইনাস 3xটা হবে হচ্ছে -3। লাস্ট একটা পোর্শন বাদ আছে কে, তাহলে কে এর জন্য যদি আমি বিস্তৃত করি তাহলে এক্স এর রেসপেক্টে করতে হবে ফার্স্ট এটাকে, তো 5z হবে 0 আর bx হয়ে যাবে b। এটা থেকে বাদ দিতে হবে কাকে, এটা থেকে বাদ দিতে হবে y রেসপেক্টে এই পোর্শন, তো y রেসপেক্টে এই পোর্শন করলে এটা আসবে 4, এটা আসবে 0। আচ্ছা, একটু কেয়ারফুলি দেখতে হবে কারণ এটা একটু 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 বড় সড়ো একটু সমস্যা আর কি, মানগুলো একটু বড় বড়। তাহলে এখানে শুধুমাত্র কি আছে দেখো, c-5 থাকে, আই ভেক্টর এটা থাকে c-5, এরপরে এটা থাকে কি দেখো মাইনাসে, আর এখানে হচ্ছে +3, তার মানে 3 মাইনাসে থাকে। আর লাস্টে কে ভেক্টর যেটা মানে কে ক্যাপ যেটা, এখানে b-4 থাকে, b-4 থাকে। তো কি বলছিলাম, ডান পাশে দেখতেছো 0, তাহলে ভেক্টর আসলে কখন শূন্য হয়, যখন আই জে কে তিনটার সহগই যখন 0 হয়, সবাই যখন 0 হয়, সবাই যখন 0 হয় অনলি তখনই সেটা একটা নাল ভেক্টর হয়। সবাই 0 হইলে সেটা হচ্ছে একটা নাল ভেক্টর হয়। তো সবাইকে 0 হইতে হবে, তার মানে প্রশ্ন মতে c-5ও 0, 3-aও 0, b-4ও 0। তাহলে যদি c-5 0 হয় তখন c এর মান আসবে 5। একইভাবে 3-a যদি 0 হয় তখন a এর মান আসবে 3। একইভাবে b-4 যদি 0 হয় b এর মান আসবে 4। তার মানে a b c তিনটার মান বের করে ফেলছি, a হচ্ছে 3, b হচ্ছে 4, c হচ্ছে 5। চমৎকার সিরিয়াল মান আর কি, ঠিক আছে। রিপিট করে কি করছি, দেখলাম যে এই বল দ্বারা কাজ করলে পথের উপর নির্ভরশীল না। পথের উপর নির্ভরশীল না মানে আমরা জানি সেটা সংরক্ষণশীল বল, আমরা এটাও জানি সংরক্ষণশীল বল হলে কার্ল করলে 0 আসে। এই জন্য আমরা ফার্স্টে কি করছি, কার্ল করছি, কার্ল করলে আমরা 0 ধরছি। তো 0 কখন হবে, যখন আই জে কে সবার সহগই 0 হয়, সবার সহগ 0 ধরলে এ বি সি এর মান সুন্দর করে বের হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এই প্রবলেমটা। আশা করি সবাই প্রবলেমটা আমরা ভালো করে বুঝতে পারছি। এর মাধ্যমে আমরা সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলটা ভালো করে শিখে ফেলছি। নেক্সট লেকচারে তোমাদের সাথে বিভব শক্তি নিয়ে আলোচনা হবে।